দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমাদের আজকের বিষয় ব্যাংকিং খাতের সংস্কার কোন পথে আছে। আমার সাথে আলোচনার জন্য দুজন অতিথি আমাদের সাথে আছেন। আমার সাথে আছেন মোহাম্মদ নেহাল আহমেদ, তিনি অধ্যাপক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর, এবং আমার সাথে আছেন ডক্টর শহীদুল জাহিদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগের বর্তমানে প্রধান হিসেবে কাজ করছেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। একটা বড় বিষয় তো হলো যে জনগণের একটা চিন্তার জায়গা আছে। অনেকগুলো ব্যাংক এক ধরনের মানে খারাপ পরিস্থিতির ভিতরেই আছে। আমানতকারীদের অর্থ সুরক্ষিত আছে কিনা এই চিন্তাটা অনেকের ছিল। এখান থেকে বিরাট একটা অঙ্কের অর্থ লুটপাট হয়েছে, এগুলো এখন সবই জানা। সংস্কারের প্রয়োজনীয়তাটা তাই আমার মনে হয় যে অন্য যে কোনো খাতের তুলনায় ব্যাংকিং খাতের বিষয়ে অনেক বেশি আগ্রহ সাধারণ মানুষের আছেন, কারণ তারা অনেকেই এই ব্যাংকগুলোর আমানতকারী অথবা ব্যবসা করছেন এটার সাথে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যাংকিং খাতে যা যা কাজ হয়েছে সেটাকে আপনি কেমনভাবে দেখছেন, যে কোন জায়গায় আছে? একটা বড় জায়গা তো থাকবে হলো যে 5টা ব্যাংককে একীভূত করা হচ্ছে, সেই জায়গাটা আপনার দৃষ্টিভঙ্গি থেকে যদি একটু বলেন। এক কথা যদি বলতে চাই, ব্যাংকিং খাত বাংলাদেশে এই মুহূর্তে ভালো অবস্থানে নেই। পট পরিবর্তন তথা 2024 সালের 5ই আগস্টের পরে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণ করে, তখনই কিন্তু অল্প কিছুদিনের মধ্যে বেশ কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেওয়া হয়। সেখানে স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে একটি স্বতন্ত্র বোর্ড করে দেওয়া হয় এবং সেই বোর্ড মূলত প্রায় 1 বছরের অধিক কাল ধরে এই সমস্ত ব্যাংকের পরিচালনা পর্ষদে আছেন এবং তারা কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু যে প্রক্রিয়ায় আসলে একটি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হওয়ার কথা, সেই স্বাভাবিক পরিক্রমা বা মানে কার্যপ্রণালী যেটা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। তারই একটি ধারাবাহিকতা সর্বশেষ যে 5ই নভেম্বরে বাংলাদেশ ব্যাংক কর্তৃক 5টি ব্যাংকের অবসায়ন ঘোষণা করা হলো এবং এই 5টি ব্যাংকের পরিচালনা পর্ষদ, যেটা পুনর্গঠিত পর্ষদ বটে, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রশাসকের অধীনে ছোট্ট একটি টিম করে দেওয়া হয়েছে। তারা আগামী 1.5-2 বছর সময়কাল নিয়েছেন। যদিও বলা হয়েছে খুবই স্বল্প সময়ের জন্য, কিন্তু আবার সময়ের কথা বলা হচ্ছে যে প্রায় 1.5 থেকে 2 বছর লেগে যেতে পারে মার্জার প্রক্রিয়াটা বাস্তবায়ন করার জন্য। মানে 1.5-2 বছর যে সময় লাগবে মার্জার প্রক্রিয়া সম্পন্ন করতে, এই সময়ে ব্যাংকিংয়ের যে কার্যক্রমগুলো সেগুলো কি চলমান থাকবে নাকি মানে যে সেক্ষেত্রে কি আমানতকারীর ওখানে মানে আরও আমানত জমা দিবেন কিনা, তুলতে পারবেন কিনা, ব্যবসা করতে পারবে কিনা, নাকি পুরোটা মার্জ হওয়ার পরে তারা অপারেশন না, করবে? এখানে গভর্নর সাহেব কিন্তু খুব স্পষ্ট করে, বিশেষ করে 5 তারিখে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেই বলেছেন যে এই সমস্ত ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে স্বাভাবিকভাবে নতুন প্রশাসকের অধীনে। এবং কিন্তু এখানে একটি কথা থেকেই যায়, বিগত সময়কালে আমরা যেটা দেখেছি যে আমানতকারীরা তারা কিন্তু তাদের চাহিদা মোতাবেক অর্থ কিন্তু ফেরত পাচ্ছেন না। এই সমস্ত ব্যাংকের যে ঋণ আদায় কার্যক্রম, সেটাও কিন্তু স্থগিত রয়ে গেছে। আপনি নিশ্চয়ই ভালো করে জানেন যে একটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে দুইটি। একটি হচ্ছে আমানত গ্রহণ এবং হচ্ছে ঋণদান প্রক্রিয়া, এটাকে সচল রাখা। কিন্তু সত্যি কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে বিশেষ করে এই পুনর্গঠিত পর্ষদ যেগুলো হয়েছে বা অবসায়িত ব্যাংক যেগুলোর কথা আমরা বলছি, এই সমস্ত ব্যাংকে কিন্তু আমানত গ্রহণ, আমানত এখানে নতুন করে আসছেই না। বরঞ্চ হচ্ছে যে সময়ে সময়ে যখন বাংলাদেশ ব্যাংক কিছু কিছু টাকা ছাপিয়ে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছিলেন ইতিপূর্বে, তখনই কিন্তু আমরা দেখেছি যে আমানতকারীরা আশায় বুক বেঁধে এ সমস্ত ব্যাংকে তাদের চাহিদা মোতাবেক যে অর্থ, সেটা কিন্তু এখান থেকে উত্তোলনের জন্য এসেছিলেন, কিন্তু সেটা চাহিদা মোতাবেক কখনই পাননি। ওটা তো পাচ্ছেন না। একটা বড় কারণ হলো যে মানে আমি জানি যে এই ব্যাংকগুলোর মানে আমরা যেটাকে
এনপিএল বলি, মানে খারাপ ঋণ, জি যেটা হয়তো ফেরত পাওয়া কঠিন হবে, সেই ঋণের পরিমাণ অনেক বেশি আর কি। মোট বেশি। প্রদেয় ঋণের হয়তো কোনোটা কোনো কোনো 60, ব্যাংকের 70, 80, 90% কোনো পর্যন্ত ব্যাংকের আছে। 60% তো উপরে। এখন কিন্তু সব ঋণ তো আর এমন না যে এটা লুটপাট হয়ে গেছে। কিছু ঋণ হয়তো মানে এখনো ভালো ঋণ আছে বা সেটা আসবে, কিন্তু ওইটা আদায় করার ক্ষেত্রেও কি এখন অসুবিধা তৈরি হবে? কারণ অনেকেই ভাববেন যে টাকা ফেরত না দিলে কি, মানে এটা একটা মোরাল হ্যাজার্ড তৈরি হবে এখানে কিনা। একটা হ্যাবিচুয়াল ডিফল্টার যারা আছে, যারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি, তারা তো হচ্ছে সুযোগের অপেক্ষায় থাকে। এটা তাদের জন্য একটা নতুন সুযোগও তৈরি হতে পারে যে, যেহেতু পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তারা হয়তো মানে স্বেচ্ছায় ঋণের কিস্তি পরিশোধে হয়তো বিরত থাকতে পারে। তবে আমাদের মূল কনসার্ন হচ্ছে ২ টা। একটা হচ্ছে যারা আমানতকারী, তারা তাদের হচ্ছে যে এখানে গচ্ছিত অর্থ ফেরত পাবেন কিনা। বাংলাদেশ ব্যাংক যে একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করছে যে আগামী ডিসেম্বর নাগাদ ২ লক্ষ টাকা বা তার নিচে যাদের হচ্ছে আমানত আছে, সেই আমানতগুলো হয়তো ফেরত দেওয়ার একটা চিন্তাভাবনা আছে। কিন্তু সেটার জন্য যে যথোপযুক্ত তহবিল দরকার, সেই সংস্থানটা আসলে বাংলাদেশ ব্যাংক তথা সরকারের পক্ষ থেকে অথবা এ সমস্ত ব্যাংকের প্রশাসকদের হাতে আছে কিনা সেটাও কিন্তু ভেবে না, দেখার বিষয়। নিঃসন্দেহে এটা তো যে এখন পর্যন্ত আমি যেটা বুঝি যে সংকট গভীর ছিল। কেন্দ্রীয় ব্যাংক এটাকে স্বীকার করেছেন এবং সবচাইতে যদি সাহসী একটা পদক্ষেপ হয়, সঠিক পদক্ষেপ হয়, সেটা হলো যে ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থাটাকে তুলে আনার চেষ্টা করেছেন কেন্দ্রীয় ব্যাংক। এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাতে হবে এবং ইতিবাচকভাবে দেখতে হবে। যদিও অনেকে মানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এনপিএল এর পরিমাণ বা খারাপ ঋণের পরিমাণ এখন বাড়তে বাড়তে হয়তো 5 লক্ষ কোটি টাকা, কেউ কেউ বলছেন যে এটা আরও প্রায় 6 লক্ষ কোটি টাকা হয়তো ছুঁয়ে যাবে বা তারও বেশি হতে পারে। সেই জায়গাটায় যাচ্ছে। এখন যেই ব্যাংকগুলোর কথা আমরা বলছি, 5টি ব্যাংক নিয়ে এখন আলোচনা হচ্ছে, মোট বোধহয় 11টি 12টি ব্যাংকের কথা বলা হয়েছে যেগুলোকে খুবই পর্যবেক্ষণের ভিতরে রাখতে হবে। তো এই 5টি ব্যাংকের ভিতরেও যদি আমি দৃষ্টি দিই, এখন পর্যন্ত যে পদক্ষেপ আছে এটা যথেষ্ট মনে করছেন কিনা, এবং সত্যিকার অর্থে এটাকে যদি আমি একভাবে তো রিভাইভ করতে হবে, এটাকে আবার পুনরুজ্জীবিত করতে হবে, পুনরুত্থান ঘটাতে হবে, সেইটার জন্য যেই মানে বড় আর্থিক পুঁজির শক্তি দরকার, সেইটা মানে কিভাবে আসবে? কারণ ওইটা তো আমানতকারীর একটা বড় চিন্তা আছে। কারণ আমি যেটা নিজে ফিল করি সেটা হলো যে আমার যদি এখানে অ্যাকাউন্ট থাকতো, আমার নাই, কিন্তু যদি অ্যাকাউন্ট থাকতো, যে মুহূর্তে যেটা ডক্টর শহীদ বলছিলেন, যে মুহূর্তে তাদেরকে তারল্য দেওয়া হয়েছে, সবাই গিয়ে ওটাকে তুলে নিয়ে এসছেন। ফলে ওনারা যে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম এখন করবেন একটা ভালো সুশাসনের মাধ্যমে, এইটার সুযোগটাও তো এই যারা ম্যানেজমেন্টের দায়িত্ব নিচ্ছেন তারা পাবেন কিনা, মানে কঠিন ডাইলেমা যারা দায়িত্বে আছেন তাদের জন্য। কারণ দেখেন, আমরা শুনেছি যে 35,000 কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল দিয়ে এই 5টা ব্যাংক যাত্রা শুরু করবে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক। কারণ নর্মালি যেই ব্যাংকগুলো আছে তাদের সর্বোচ্চ পেইড আপ ক্যাপিটাল সম্ভবত 1500 থেকে 2000 কোটি টাকার মধ্যে আছে। হ্যাঁ, মানে প্রথমে অনেক ব্যাংক 500 দিয়ে শুরু করে, হ্যাঁ, অনেক সময় আরো আগে কম ছিল। এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী 500 কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল লাগে। তো যেটা বাড়তে বাড়তে হয়তো 1500 থেকে 2000 আছে, সেইটার তুলনায় এটার পেইড আপ ক্যাপিটাল হবে 35,000 কোটি টাকা। হয়তো আপাতত 20,000 কোটি টাকা দিয়ে যাত্রা শুরু করবে, ধাপে ধাপে এটা 35,000-এ যাবে। এইটা একটা ডাইলেমা। এই জন্য যে আপনি যে প্রশ্নটা করছেন, খুবই এটা আমাদেরও একটা চিন্তার বিষয় যে আসলে ডিপোজিটররা কীভাবে রিয়্যাক্ট করবে। কারণ খুব স্বাভাবিকভাবে এখনকার সিচুয়েশনে আমরা সবাই জানি যে সামান্য 5,000 টাকার চেকও অনেক সময় ওনারা পান না। চেক দিলেও সেইটাও রিটার্ন করে, ডিসঅনার হচ্ছে। তো সেই প্রেক্ষাপটে এখন যদি বাংলাদেশ ব্যাংক এইটা যদি, যদিও গভর্নর স্যার ওই 5 তারিখে জাহিদ ভাই যেটা বললেন যে 5 তারিখে গভর্নর স্যার কিন্তু বলেছেন যে এই ব্যাংকগুলো তার স্বাভাবিক অপারেশন করবে এখন থেকে, অর্থাৎ ডিপোজিটররা তাদের ডিপোজিট পাবেন, জমা দিতে পারবেন, নর্মাল বিজনেস হবে, এমনকি এলসি পর্যন্ত খুলতে পারবে বিজনেসম্যানরা যারা ব্যবসা করছে। তো ডাইলেমাটা এই জন্য যে সত্যিকার অর্থে যদি সব ডিপোজিটর লিটারেলি যেটা হবে যে ঝাঁপিয়ে পড়ে যে আমার টাকাটা তাড়াতাড়ি আমি উইথড্র করে নিই, তাহলে কিন্তু এই 20,000 বা 35,000 কোটি টাকা কিন্তু এনাফ না। তখন কি আমাকে আবার সেই টাকা ছাপিয়ে দেওয়ার মতো অবস্থানে যেতে হবে? আপনারা তো ব্যাংকিং খাত নিয়ে মানে নিয়মিত গবেষণা করেন, আমরা হয়তো আমাদের প্রফেশন থেকে মাঝে মাঝে চেষ্টা করি, আপনারা তো চেষ্টা করি আমরা। 5টি ব্যাংকের মোট যদি আমি বলি যে আমানতের পরিমাণ কতখানি হবে, এই ধরনের কোনো হিসাব কি তৈরি করা হয়েছে কিনা, যে পুরোটাই নিয়ে যাবে কিনা, নাকি একটা
বার দেওয়া উচিত যে এই পরিমাণ তুলতে পারবে এবং কনফিডেন্স বিল্ড আপ করা? কারণ ধরেন আমাদের এখানে এলসি ওপেন করলে কি হয়, একটা বড় অংশ আছে যারা রপ্তানি করেন, তো তারা তো ব্যাক টু ব্যাক এলসি খোলেন, তো ওনাদের রপ্তানি আয়ের প্রসিডিং পাচ্ছেন না, এই ধরনের পরিস্থিতিও কয়েকটা ব্যাংকে সৃষ্টি হয়েছিল। তো এই রপ্তানি করার পরে যদি ওনারা টাকাটা না আনতে পারেন তাহলে তো আবার এখানে চালাতে পারবেন না। আবার 1 বছর ধরে এই ব্যাংকগুলো চলছে, তো মানে তারা কাউকে মানে লে অফও করবেন না, এই ধরনের পরিস্থিতি নিয়েছেন, তো বেতন ভাতা দিচ্ছেন, এবং এইটারও তো একটা খরচ আছে। অবশ্যই বেতন ভাতা বোধ হয় 5টা ব্যাংকের সবার মিলে বোধহয় 2000 কোটি টাকার মতো। এটা বোধহয় একটা ফিগার আমি দেখলাম, এক বছরে 2000 কোটি টাকার মতো বেতন ভাতা দিতে হবে। তো এটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট। আর আপনি যেটা বলেছেন আমি মনে হয় আপনার সাথে এগ্রি করি, এই কারণে যে যদি কোনো বার না দেয় তাহলে কিন্তু আমরা মনে হয় প্রবলেম থেকে বেরোতে পারবো না। যেটা সিস্টেম যেটা ডেভেলপ করা মানে হতে পারে এরকম যে একটা সিলিং দিয়ে দিল যে এত টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন দিনে বা সপ্তাহে, তাতে যেটা হবে যে আস্তে আস্তে ডিপোজিটরদের কনফিডেন্সটাকে ফিরিয়ে আনতে হবে যে না ব্যাংকটা দিতে পারছে। আমি যদি পুরোটা তুলে ফেলি তাহলে তো শেষ, কিন্তু আমি যদি আস্তে আস্তে তুলতে পারি, আমি যখন দেখবো যে হ্যাঁ দ্য হুইল ইজ রোলিং, তখন কিন্তু এটা আমার জন্য একটা কনফিডেন্সের ব্যাপার। এবং তখন ব্যাংকের সবাই মিলে যদি ড্রাইভ দিয়ে ডিপোজিট আনার প্রক্রিয়াটা চালু করতে পারেন যে না সবার মধ্যে এই ট্রাস্টের জায়গাটা ফেরত আসে, যে ডিপোজিট একটু একটু করেও যদি ডিপোজিট আসা শুরু করে, তখন না ব্যাংক কী হবে তার নিজের টাকা দিয়ে নিজে ম্যানেজ করতে পারবে। ইভেন এলসির ক্ষেত্রেও বলেন, বিজনেসের ক্ষেত্রেও বলেন, যদি একটু একটু করে লোন দেওয়া শুরু করে, যে এই লোনগুলা যেটা বলছিলেন যেটা আদায়যোগ্য এবং যে লোনগুলো স্টিল ভালো আছে বাট উইলফুল ডিফল্ট হয়েছে, ওইগুলা যদি রিকভারি একটা ড্রাইভ দেওয়া যায়, একটু একটু করে যদি ক্যাশ ইনফ্লোটা, যেটা এখন হয়েছে ক্যাশ ইনফ্লোটা ড্রাই ডাউন হয়ে গেছে পুরোপুরি, এই জায়গাটাকে একটু বোধহয় সচল করা দরকার। সেই ক্ষেত্রে ব্যাংকের এই যে এতগুলো এমপ্লয়ি আছেন সবাই মিলে যদি ড্রাইভ দেন, একটু ডিপোজিট আনা, একটু বিজনেস আনা, নতুন নতুন অল্প অল্প করে লোন দেওয়া, এবং ওই ডিপোজিট উইথড্রয়ালের ক্ষেত্রে একটা সিলিং যদি রেগুলেটর থেকে দিয়ে দেয়, যাতে মানুষের মধ্যে আস্থাটা ফিরিয়ে আনা যে হ্যাঁ আমাদের ব্যাংকটা যে অবস্থায় চলে গেছিলো সেখান থেকে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, তাহলে হয়তো মানুষের ওই আস্থার জায়গাটা ফেরত আসবে। ওই জায়গাটা আমাদের সবচেয়ে জরুরি। ডক্টর জাহিদ, একটু একই রকম একটু ছোট করে যদি জিজ্ঞেস করি, মানে আসলে এই মানে প্রবলেম ব্যাংক বা এই ধরনের পরিস্থিতিতে ব্যাংকিং খাতের যেই বিশ্বব্যাপী দেশের ভিতরে আমাদের যা উদাহরণ আছে, এই রিকভারির কি কোনো থিওরি আছে কিনা, মানে কোনো মানে একটা আছে না যে তাত্ত্বিক বা এক ধরনের বেস্ট কেস চর্চার মতন কোনো পদক্ষেপ আছে কিনা যে এগুলো সামনে হবে? এটা তো আসলে একটা নৈতিক পয়েন্ট মানে ভিউ পয়েন্ট থেকে যদি আমরা দেখি যে ব্যাংক থেকে টাকা নিয়েছেন, ব্যাংক তো এখানে ইন্টারমিডিয়ারি, এখানে জনগণ বিশেষ করে ক্ষুদ্র আমানতকারীদের সম্পদই কিন্তু এখানে বেশি, যারা মালিক পক্ষ তাদের তো শেয়ারের পরিমাণ খুবই অল্প, 10% বড় জোর, কোনো কোনো ব্যাংকে আরও কম, কোনো কোনো ব্যাংকে একটু বেশি থাকতে পারে, বাট আলটিমেটলি শতকরা 90% ফান্ডিং কিন্তু এসেছে এই ক্ষুদ্র আমানতকারীদের কাছ থেকে, অর্থাৎ জনগণের টাকা। তো এখন জনগণের টাকা ব্যাংক এমনভাবে এমন কাউকে ঋণ দিয়েছে যেটা আসলে আদায়যোগ্য হওয়ার মতো না। বাট আমরা থিওরিটিক্যালি যদি আলোচনা করি যে আসলে এই মন্দ ঋণ হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে, আপনি নিশ্চয়ই জানেন যে এখানে ব্যাড লাক থাকতে পারে, করোনা হয়ে গেল, যুদ্ধ বিগ্রহ আছে, সমস্ত জেনুইন কজ যদি আমরা বাদও দেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে আবার পট পরিবর্তন হয়ে গেল, অনেক ব্যবসায়ী আছেন তারা হয়তো লুকিয়ে আছেন, তারা টাকাটা বের করছেন না, এরকম অনেক কিন্তু পরিস্থিতি আছে। এই সমস্ত কিছু বাদ দিয়েও এই মুহূর্তে আমাদের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে যেটা পলিটিক্যাল ইকোনমির যে কনসেপ্টটা, যেখানে সমস্যাটা হচ্ছে কিন্তু অর্থনৈতিক, কিন্তু এর সমাধানটা কিন্তু রাজনীতি, এর সহযোগিতা কিন্তু আসলে খুব বড়ভাবে দরকার হবে। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা বড় নেগোসিয়েশন যদি হতো, কারণটা হচ্ছে যে যদি গড়ে প্রায় 60-70 ভাগ ঋণ যদি আমাদের এই মন্দ ঋণ হয়ে যায়, ক্লাসিফাইড লোন হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে সমস্ত ব্যাংকে, এবং ওভারঅল আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে বলার চেষ্টা করেছেন যে প্রায় 30% মতো বাংলাদেশে এই মুহূর্তে ব্যাংকিং খাতে নন পারফর্মিং লোন যদি 5,000 কোটি টাকা, 5,00,000 কোটি টাকা, এবং এটা যদি আরও বাড়ে এটা 30%-এর উপরে হয়তো চলে যেতে পারে। এরকম একটা পরিস্থিতিতে আমাদের যেটা খুব ড্রাইভ দিতে হবে সেটা হচ্ছে যে যারা টাকাগুলো নিয়েছেন, লুকিয়ে রেখেছেন, দেশ থেকে পাচার করেছেন, ইতিমধ্যে আপনি জানেন কিন্তু যে যারা বাইরে টাকা পাচার করেছে সেগুলো ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক আদালতে বা বিভিন্ন দেশে এরকম লবিস্ট নিয়োগ করা হয়েছে বা মামলা ঠুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো খুব বেশি অগ্রগতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।
এখানে মোরাল পারসুয়েশন একটা বিষয় হতে পারে, যে তাদের সাথে একটা নেগোসিয়েশনে আসা, যেগুলো জনগণের টাকা তোমরা জনগণকে ফেরত দাও, আর তোমাদের যদি অন্য কোনো ধরনের যদি ভয় থাকে সেটা পলিটিক্যালি আমরা সেটা সলভ করতে আমি পারবো। এই আলোচনায় ফিরবো আপনাদের সাথে। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি। আমাদের আলোচনা করছিলাম আমরা যে ব্যাংকিং খাতের সংস্কার কিভাবে আগাচ্ছে, আমাদের আমানতকারীদের যে অর্থ আছে অন্তত যেই 5টি ব্যাংকে একীভূত করা হচ্ছে সেটা কতখানি সুরক্ষিত থাকবে এবং এর থেকে বেরিয়ে আসার কৌশলগুলো কেমন হতে পারে। আমাদের সাথে থাকবেন, আলোচনায় ফিরছি বিরতির পর। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। বিরতির আগে প্রফেসর নেহাল আহমেদ আলোচনা করছিলাম যে আসলে যেই পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একটা বড় বিষয় হলো যে কনফিডেন্স বিল্ড করা এবং ব্যবসায় ফেরত তো আনতে হবে। সেক্ষেত্রে আপনারা কোনো স্ট্র্যাটেজিক অ্যাডভাইস আছে কি না, মানে যারা তো ম্যানেজমেন্টে থাকবেন বা সরকার এখন তো এটার মালিক হবে, আমরা যেটুকু বুঝতে পারলাম যে আগের যারা স্পন্সর্ড ডাইরেক্টর বলি, যারা মূলত উদ্যোক্তা এই ব্যাংকের, তাদের বোধহয় আর কোনো এটার মালিকানা থাকবার কোনো সুযোগ নাই, কারণ এত বড় হয়ে গেছে, তোমাদের ক্যাপিটাল আসলে নাই। নতুন যে আইন হয়েছে এতে কেন্দ্রীয় ব্যাংকের এই ক্ষমতাটাও আছে এটা নিয়ে নেওয়া। এমনকি পুঁজিবাজারে যেই শেয়ার হোল্ডাররা ছিলেন অন্তত সেই ব্যাংকগুলোর ক্ষেত্রেও ঘটনা একই। পুঁজিবাজারের ওই শেয়ার হোল্ডাররা, যদিও তাদের আমি জানি না খুব একটা, সাধারণ শেয়ার হোল্ডারদের খুব একটা বোধহয় এটার মধ্যে তো নিশ্চয়ই অপারেশনাল খুব কন্ট্রোল ছিল না, কিন্তু তাদের কিছু করার নাই। এইটাই আপাতত বলেছেন নীতি নির্ধারকের পক্ষ থেকে যে তাদের কোনো কম্পেনসেশনের এটা দেখার সুযোগ নেই, এখন তারা শূন্য হয়ে গেছে এটার মূল্যমান, সুতরাং তাদের আর কোনো শেয়ার নেই। তো সরকার একভাবে অধিগ্রহণ করেছেন। এখন কনফিডেন্স বিল্ড করতে গেলে প্রাইভেট সেক্টরের কাছ থেকে বিজনেস আনা, সেটা আমানত হোক বা আপনার ঋণ হোক, এ তো কঠিন হবে। কিন্তু সরকারি ব্যাংকের ক্ষেত্রে আমরা এর আগে জানি যে দীর্ঘদিন ধরে সরকারি যে ব্যাংকগুলো ছিল সেগুলোর ভিতরে এতখানি পরিস্থিতি খারাপ ছিল না, কিন্তু সেগুলোরও মানে মন্দ ঋণের পরিমাণ অনেক বেশি থাকলেও তারা অপারেশনে কখনো সমস্যা হয়নি, কারণ জনগণের একটা কনফিডেন্স আছে যে এই ব্যাংক ফেল করবে না, এটা সরকারের মালিকানায় আছে, সরকার দিবে। তো সেই ধরনের তাহলে কি এখন বিজনেসটা, গভর্নমেন্টের কিছু বিজনেস এখানে ডাইভার্ট করতে হবে কিনা? এটা তো আসলে সময় বলে দিবে যে করতে হবে কি না বা কিভাবে হবে। কিন্তু আমার কাছে মনে হয় এই মার্জার প্রসেসটার একটা ভালো দিক হলো যে একটা সিগন্যাল যাওয়া উচিত ছিল মার্কেটে যে এভাবে চলতে পারে না জনগণের টাকা নিয়ে। যদিও এই প্রসেসের মধ্যেও কিন্তু আলটিমেটলি জনগণই লুজার, কারণ দেখেন একবার ব্যাংকগুলার টাকা লুটপাট হয়ে চলে গেল, সেটাও কিন্তু জনগণের টাকা। আবার এই যে 35,000 কোটি টাকা আমরা দিয়ে এই ব্যাংকগুলোকে বাঁচানোর চেষ্টা করছি, এটাও তো আলটিমেটলি ট্যাক্স পেয়ার্স মানি, জনগণেরই টাকা। মানে একটা কৌশল হতে পারে যে কিছুটাকে দাঁড় করিয়ে স্ট্র্যাটেজিক ইনভেস্টরকেও একটা কনফিডেন্স, এক্স্যাক্টলি। এখন আমি খুঁজলেও স্ট্র্যাটেজিক ইনভেস্টর পাবো না, একটা পর্যায়ে এনে নিতে হবে। বিরতির আগে শহীদ ভাই যেটা বলছিলেন যে মার্জারের যে স্ট্র্যাটেজি, পৃথিবীতে অন্য কোনো দেশে এত এক্সট্রিম লেভেলে যাওয়ার পরে মার্জ হয় না। মার্জ হওয়ার জন্য তো আমার কিছু লাগবে, থাকতে হবে। না না, মার্জার তো ইউজুয়ালি হয় দুটো বিজনেসের মধ্যে, স্ট্র্যাটেজিক্যালি হয়, সেটাই বলতেছি। অ্যাকুইজিশন হয় দুর্বল ব্যাংকে বা দুর্বল প্রতিষ্ঠানকে বড় প্রতিষ্ঠান নিয়ে। মার্জার তো মিন্স দুজনের শক্তি এক করে আমি আরো বড় সিনার্জি। এখন এইগুলার যে এতটা খারাপ অবস্থা যে এটা এছাড়া ইনফ্যাক্ট এটা ছাড়া করার কিছু ছিল না। এটা একটা ম্যানেজমেন্ট ডিসিশন, এটা করারও স্ট্র্যাটেজিক ডিসিশন। এটা যদি না আরেকটা উপায় ছিল বন্ধ করে দেওয়া, তাতে কিন্তু মার্কেটে সিগন্যাল আরো খারাপ হতো। সবচেয়ে বড় সমস্যাটা হতো যে ডিপোজিটররা তখন তাদের কনফিডেন্স লস্ট করতো এবং ভালো ব্যাংকগুলো থেকেও তখন টাকা উঠানো শুরু করে ফেলতো, সেইটা আবার আরো ডিজাস্টার তৈরি করতো। সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটা যে করেছে, এটা একটা সিগন্যাল মার্কেটে।
এবং এই সিগন্যালটা আরও আগেই দরকার ছিল। এবং আমি তো মনে করি যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের একটা দুর্বল জায়গা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার পলিসি আছে যে কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমি আপনাকে লাইসেন্স দেব, এন্ট্রি পলিসি। কিন্তু আমাদের কিন্তু কোনো এক্সিট পলিসি নেই। আমাদের আরও আগে থেকেই ক্রাইটেরিয়া থাকবে যে আমি এই ইয়েগুলো ফিল আপ না করলে তুমি মার্কেটে থাকতে পারবে। আমার মনে আছে যে অন্তত পক্ষে 10 বছর ধরে আমরা এই আলোচনা করছি যে স্ট্র্যাটেজি দরকার, স্ট্র্যাটেজি দরকার অবস্থা। ওই যে বললেন যে আসলে এই জায়গাটা আমার মনে হয় সেন্ট্রাল ব্যাংকের এখন আগে থেকে, এটা তো একটা শুরু হলো যাত্রা, একটা ভালো দিক হলো, অ্যাটলিস্ট শুরু হলো। কিন্তু এটা আমার মনে হয় যে ভবিষ্যতে সেন্ট্রাল ব্যাংক এই জায়গাটাকে আরও স্ট্রেংথেন করতে পারে, যে এখন থেকে আমি এই ক্রাইটেরিয়া সেট করে দেবো, এই ক্রাইটেরিয়া ফলো না করলে অনেক আগে থেকেই ব্যাংকগুলো কারো না কারোর সাথে মার্জ হয়ে যাবে, ব্যাংকে আমি অপারেট করতেই দিব না। তাতে করে যেটা হবে যে আমার এই এত পরিমাণ টাকা ডিপোজিটরের টাকা দিয়ে ব্যাংক এটা তো বাঁচানোর চেষ্টা করে, এখন কয়টাকে বাঁচাবে? আচ্ছা, এই আপনি যদি একটু পরিষ্কার করে বলেন, মানে অনেকের কাছে এটা একটা ধারণার গতভাবে হয়তো একটু ঘাটতি আছে যে এই যে এখন 20,000 কোটি টাকা দিবে, মোট 35,000 কোটি টাকা দিবে, এই টাকাটা কোত্থেকে আসবে? সরকার দিবেন নাকি এটা কেন্দ্রীয় ব্যাংক দিবেন নাকি এটা কিভাবে তৈরি হচ্ছে? একটা পার্ট আসবে ইন্স্যুরেন্স থেকে, যেহেতু আমাদের ইন্স্যুরেন্স স্কিম আছে, ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম আছে, ওখান থেকে একটা পার্ট আসবে। আর একটা পার্ট পিওর বাজেট থেকে আসবে, সরকার দিবে। সরকার 20,000 কোটি টাকা ট্যাক্স পেয়ার্স আর 15,800 কোটি টাকা এটা ইন্স্যুরেন্স আমানত বীমা তহবিল থেকে, ওই আমানত ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম থেকে যেটা আছে ওখান থেকে আসবে। এখন আমি মানে আপনাদের দুজনের কাছেই জানতে হবে, আমি একটু আগে ডক্টর জাহিদ আপনার কাছেই জিজ্ঞেস করি, যদি আমি চাই সরকারের তো এখন মালিকানায় থাকবে, তারা এটার ম্যানেজমেন্ট চালাবে, এখন হয়তো এক ধরনের প্রফেশনাল অ্যাপ্রোচ আছে সরকারি ব্যাংকে, কিন্তু সরকারি ব্যাংক বললেও আমাদের এটা রেপুটেশনেরও কিছু বিষয় রয়েছে যে সার্ভিসগুলো এক্স্যাক্টলি ওই রকম না, আমাদের আগের সরকারি ব্যাংকগুলো লসের ভিতরে আছে। খুব ছোট অ্যামাউন্টেরও যদি আমি ধরি, একটা ইনভেস্টমেন্টের কথা ধরি, যে আপনি কেউ একজন 1,000 কোটি টাকা নিয়ে হয়তো আসলেও, কিন্তু সেই মানে বেশি না, $100 মিলিয়ন বা সামথিং লাইক দ্যাট নিয়ে আসলেও সেই 1% 2% শেয়ারও যদি কেউ নেয় এখন এই ব্যাংকটার, তাকে আমি একটা বিদেশি কোনো ব্যাংকের, বড় ব্যাংকের থেকে যদি আমি ওই অ্যামাউন্টটা নিতে পারি, তাই যাদের জন্য হয়তো এই অ্যামাউন্টটা খুব বড় না, দিয়ে তাদের হাতে ম্যানেজমেন্টটা যদি দিয়ে দিতাম, এইটা কি একটা স্ট্র্যাটেজি হইতে পারতো কিনা টু বিল্ড কনফিডেন্স যে আমার দেশের ভিতরে? কারণ আমি দেখছিলাম যে গভর্নর সাহেব বলছিলেন যে দেশে এখন ভালো পেশাদার ব্যাংকারও উনি খুঁজে পাচ্ছেন না, শুধু হেড না, মানে ডিপার্টমেন্ট বিভিন্ন যেগুলো চালাতে হবে তাদের নেতৃত্ব দানকারী লোক। আপনি সুন্দর বলেছেন যে এটা একটা ওয়ে আউট হতে পারতো। কারণটা হচ্ছে কি যে এখন যেটা 35,000 কোটি টাকার কথা বলা হচ্ছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রায় 30,000 কোটি টাকা বিগত 1 বছরে এই 5টি ব্যাংকে কিন্তু সহযোগিতা, 5টা ব্যাংকের সাথে আরও বেশ কিছু ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আরও বেশ কয়েকটা ব্যাংকে, বিডিবিএল, তাদেরকেও সহযোগিতা করা হয়েছে। কিন্তু সেখান থেকে কিন্তু ফলাফল কিন্তু আমরা খুব বেশি উত্তরিত, মানে উন্নত কোনো পরিবেশ, কারণ উনি মানে প্রফেসর নেহাল বলেছেন যে ওই আপনি যা দিয়েছেন সাথে সবাই তুলে নিচ্ছে, সাথে সাথে তুলে নিয়েছে, এবং ওই টাকাটা এখান থেকে তুলে হয়তো অন্য কোনো প্রাইভেট ব্যাংকে কিন্তু তারা রেখেছে এবং একটু বেশি সুদের। ইন্টারেস্টিং দেখেন, আমি বলি যে অন্তত 7-8টা ব্যাংক বোধহয় ঐতিহাসিকভাবে 8-10টা ব্যাংক আছেন বোধহয় গত বছর সর্বোচ্চ প্রফিট মুনাফা করেছে, এক্সেস লিকুইডিটি। এগুলো কিন্তু ঝুঁকির মুখে আছে, কারণ যদি বিনিয়োগ করতে না পারে তাহলে কস্ট অফ ডিপোজিট তো ফিক্সড, এবং রিটার্ন যদি হচ্ছে অ্যাভারেজ রিটার্ন বা আরও কমে যায় বলে, সেক্ষেত্রে এরাও কিন্তু পরবর্তীতে ঝুঁকির মুখে পড়বে। তো যে প্রশ্নটা আপনি করেছিলেন, ওখানে যদি আমরা ফোকাস করি যে এখান থেকে আসলে মানে বিদেশি মালিকানায় যদি আমরা দিতে চাই বলে তারা নিতে রাজি ছিল কিনা, একটা দায়বদ্ধতা আছে। বাংলাদেশ ব্যাংক তারা লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, আমানতকারীদের প্রতি খুব বেশি সহানুভূতিশীল, এই বিষয়গুলো একই সাথে আসছে। কিন্তু সাথে সাথে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, বিশেষ করে শেয়ার হোল্ডার, যারা স্পন্সর ডিরেক্টর, তাদের কথা যদি আমরা আলাদাও রাখি, কারণটা হচ্ছে অধিকাংশ যে লুটপাটগুলো হয়েছে তাদের মাধ্যমেই বা যোগসাজশে হয়েছে বলে আমরা ধরে নিলেও, আদতে কিন্তু আমাদের যে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে, সাধারণ বিনিয়োগকারী যাদেরকে বলি, তাদের এই সমস্ত এই 5টি ব্যাংকে বিনিয়োগের পরিমাণ প্রায় 2100 কোটি টাকার উপরে। এখন এই যে বিশাল পরিমাণ যে অ্যামাউন্টটা, এদেরকে যখন আমরা, যদিও নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার এটা বলা হচ্ছে যে -350 থেকে 450 এর মধ্যে, সুতরাং তাদেরকে যখন জিরোতে এনে দায় মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে, কারণটা হচ্ছে তাদের মার্কেট মানে ফেস ভ্যালু পার শেয়ার হচ্ছে 10 টাকা, কিন্তু তাদেরকে জিরোতে হচ্ছে একটা অফসেট করা হচ্ছে, মানে দায় থেকে মুক্তি দেওয়া হচ্ছে।
কিন্তু আদতে কিন্তু তারা পান না, কারণ হচ্ছে লস এর শেয়ার এটা কিন্তু তাদেরকে বিয়ার করার কথা। তারা হয়তো করছেন, কিন্তু যারা বড় বিনিয়োগকারী এবং ক্ষুদ্র বিনিয়োগকারী এদের মধ্যে একটা পার্থক্য থাকা উচিত ছিল বলে আমরা মনে করি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব এখানে যে পুঁজিবাজারে যে ব্যাংকগুলো আছে সেখানে বাজারের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব, এবং যেই অডিট ফার্মগুলো এটাকে অডিট করেছেন তাদেরও যে দায়িত্ব, এইগুলোও তো আমার মনে হয় যে পরিপূর্ণভাবে এখানে আমরা কেউই আমাদের দায় এড়াতে পারি না। কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকিং ব্যবস্থাপনা, অন্যান্য যারা নিয়ন্ত্রণ সংস্থা, আমরা যারা মানে একাডেমিক্স হিসাবে আছি, কেউই আমরা আমাদের সবারই ছোট হোক বড় হোক কিছু দায়ের মধ্যে আছে। আমাদেরকে নিজের দায় স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ, উই আর অলসো রেসপন্সিবল, যে কোনো ফর্মেই হোক। তো ওই জন্য যেটাই হোক, এখন ওই পিছনের কথা টেনে তো আর লাভ নেই। পিছনের কথার বড় জায়গাটা হলো যে এখান থেকে আমরা শিক্ষা নিব, এবং এই পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের জন্য আমরা একটা ন্যায়ভাবে তাদের বিচার করছি সেইটা। এবং সবচেয়ে বড় কথা, আমরা চাই যে এই রকম ঘটনা না ঘটুক। আমরা চাই যে এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের জন্য এটা একটা বড় লেসন, এবং এই লেসন নিয়ে আমরা সামনের দিকে তাকাতে চাই যে হ্যাঁ, আমার এইগুলো হচ্ছে করণীয় কাজ, যাতে করে এই ধরনের কাজ আর রিপিট না হয়। কারণ এটা যদি হয় তাহলে সত্যিকার অর্থে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ বাংলাদেশের অর্থনীতি হচ্ছে পুরোটাই ব্যাংকিং সেক্টর ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে একটা বড় দুর্বলতার জায়গা। আমার পুঁজিবাজারের পরিস্থিতি আরো খারাপ। এখানে একটা বিষয় একটু বলতে চাই যে যখনই এই ব্রিজ ব্যাংকিং এর কনসেপ্টে চলে আসলো বা অদূর ভবিষ্যতে মার্জার প্রক্রিয়া যখন চলে আসবে, তখন কিন্তু দায় মুক্তির একটা ইস্যুটা চলে আসে। কারণ জনগণের ফোকাসটা রাইট নাও মার্জার এই পর্যন্ত ছিল, কিন্তু যখন মার্জারটা মানে দৃশ্যমান হয়ে যাচ্ছে তখন কিন্তু হচ্ছে ভাই যেটা বলার চেষ্টা করছিলেন বা আপনিও আপনার বক্তব্যের মধ্যে উঠিয়ে নিয়ে এসেছেন যে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যাদের গাফিলতির কারণে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে, এই পরিস্থিতিটার জন্য যে বিচারহীনতার যে একটা সংস্কৃতি সেটা যাতে না আসে। যে বা যারা এই প্রক্রিয়ার সাথে মানে অসাধু প্রক্রিয়ার সাথে, ব্যাংক লুটপাটের সাথে, ধ্বংসের সাথে, ডিপোজিটররা সবাই কিন্তু আসলে টাকা সমপরিমাণ পাবে এরকম কোনো গ্যারান্টি যদিও বলা হচ্ছে, কিন্তু সেই টাকাটা কই? এই মুহূর্তে আপনার যদি পরিসংখ্যান দেই, আমাদের এই 5টি ব্যাংকে, সম্মিলিত ব্যাংকের কথা বলা হচ্ছে, 1,53,000 কোটি টাকার উপরে হচ্ছে আমানত, কিন্তু আমাদের সম্মিলিত তহবিল পেইড আপ ক্যাপিটাল গিয়ে দাঁড়াবে মাত্র 35,000 কোটি টাকা। এটা 20-22% অন্তত, হ্যাঁ 20-22%, 4 গুণের মতো বাড়াতে হবে। আর সেটা যদি আমরা করতে ব্যর্থ হই এবং নতুন আমানত যদি না আনতে পারি, এবং হচ্ছে যে সমস্ত মানে হচ্ছে একটু ভালো ঋণ আছে বলে এগুলোকে যদি আমরা উদ্ধার করতে না পারি, এবং যেগুলো মন্দ ঋণ হয়ে গেছে সেখান থেকেও যদি কিছু উদ্ধার না হয়, তাহলে কিন্তু আসলে নতুন যে ব্যাংকের কথা বলছি সেটাকে টিকিয়ে রাখা এটা খুব বেশি ফলপ্রসূ হবে না। আমরা একটা ছোট বিরতিতে যাই। দর্শক, একটা ছোট বিরতি নেই, বিরতির পর আমরা আলোচনা করব। আমরা কথা বলছিলাম ব্যাংকিং খাত নিয়ে, আমাদের আমানত কতখানি সুরক্ষিত আছে এই 5টি ব্যাংকে, সেটার ব্যাপারে আমরা আলোচনা শুনব। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ে ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন।
সচেতন হন, সুস্থ থাকুন। সাধারণভাবে যেটা আমরা বলছিলাম যে একটা পেশাদারি জায়গা থেকে যেই আমাদের প্রতিষ্ঠানগুলোর কাজ করার কথা ছিল, মানে কেন্দ্রীয় ব্যাংক সহ, সেইটারও এক ধরনের গাফিলতি বলি আর সেটার রাজনৈতিক করায়ত্ত বলি, বা এটাকে আমরা যখন মানে শ্বেতপত্র করেছি আমরা বলছিলাম একটা চোরতন্ত্রের সৃষ্টি হয়েছিল, লুটপাট হয়েছে একত্রিতভাবে। তো সেই জায়গা থেকে যদি আমরা বের হয়ে এসে দেখি তাহলে এখন বড় করে আলোচনা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাটা খুব ইম্পর্টেন্ট, যেন তারা সেই অর্থে পেশাদারি রেগুলেটরি বডি হিসেবে তারা যেন ওভারসাইটটা রাখতে পারেন, এইটাই আমরা তো সাধারণভাবে বলি। তো এখন আইনের আরেকটা মানে পরিবর্তনের আলোচনা হচ্ছে যে, এবং সেখানে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আপনার যদি কিছু পরামর্শ থাকে। না, এটা তো আসলে আমরা খুবই, যারা অর্থনীতির চর্চা করি, ব্যাংকিং বিষয়ে গবেষণা করি, পড়াশোনা করি, আমরা খুব করে চাই যে অন্যান্য দেশের উন্নত দেশগুলোতে যে কেন্দ্রীয় ব্যাংক যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তারাও স্বাধীনভাবে কাজ করুক। কিন্তু স্বাধীনতা দেওয়া এক জিনিস, আর স্বাধীনতা রক্ষা করা কিন্তু আরও কঠিন একটা বিষয়। আমাদেরকে কিন্তু ভেবে দেখতে হবে যে কাদের হাতে আসলে দায়িত্বগুলো তুলে দিচ্ছি। ইতিপূর্বে আমাদের যে নিয়মকানুনগুলো ছিল একেবারে যে খুব মানে ঢিলে ঢালা নিয়ম ছিল সেরকম না, কিন্তু ওই নিয়মগুলোও যদি মানে ন্যূনতম বাস্তবায়িত হতো, আজকে বাংলাদেশের ব্যাংকিং খাত কিন্তু এরকম খাদের কিনারা এসে যতখানি স্বাধীনতা ছিল সেটাকেও ব্যবহার করা হয়নি। তো সে অর্থে আমাদেরকে ওই সমস্ত জনবলকে টার্গেট করতে হবে যেখানে হচ্ছে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে পারেন, এবং সিস্টেমেটিক অ্যাপ্রোচের কথা, আমরা গুড গভর্নেন্সের কথা বারবার বলি, যে কেন্দ্রীয় ব্যাংকের ভিতরেও যে সুশাসন সেটাও নিশ্চিত করার মতো যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা দরকার। সেটা আপনি তখনই করতে পারবেন যে ইতিপূর্বে যারা এ সমস্ত অসাধু প্রক্রিয়া এবং দুর্বৃত্তায়ন ঘটনাগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করা। নিকট অতীতে যেমন রিজার্ভ চুরি হয়েছে এবং আরও বেশ কিছু এরকম ঘটনা ঘটেছে, যেমন আমরা তো শুধুমাত্র এই মুহূর্তে 5টি ব্যাংক নিয়ে কনসার্ন, কিন্তু ইতিপূর্বে কিন্তু হয়েছে হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, বিসমিল্লাহ কেলেঙ্কারি হয়েছে, বেসিক ব্যাংক কেলেঙ্কারি হয়েছে, এবং সেগুলোর যদি সঠিক সময়ে সঠিকভাবে বিচার প্রক্রিয়া সম্পাদন হতো, জনগণের কাছে দৃশ্যমান কিছু একটা দেখানো যেত, হয়তো আজকে এই পর্যায়ে আসতো না। এইটাতে কোনো সন্দেহ নেই। অধ্যাপক নেহাল আহমেদ, মানে যেই আলোচনাটা, মানে এইটা তো বিচারহীনতা, এবং আমি বলবো যে অনেকভাবে ইগনোর করা হয়েছে, ছোট করে দেখা হয়েছে। আমরা যখন প্রথমে এগুলো নিয়ে অনেক কথা বলেছে, আমাদেরকে মানে টার্গেটও করে বলা হয়েছে যে এটা এমন কোনো বড় ব্যাপার না, কেন এটা নিয়ে বিরাট হইচই করা হচ্ছে। সেই 4,000 কোটি টাকা ছিল তখন, তার থেকে এখন 4 লক্ষ কোটি টাকা 5 লক্ষ কোটি টাকার পরিস্থিতিতে চলে এসছে লুটপাটের পরিমাণ, না? জি। তো কি আসলে আমরা মানে একটা নতুন আইনি কি আমাদেরকে এই পেশাদারি একটা কেন্দ্রীয় ব্যাংক দিতে পারে, নাকি আর কোন ধরনের আসলে পরিবর্তন আপনি দেখতে চান যেটা আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের এই একটা শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা হতে পারে? আমার কাছে সবসময় মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো সেক্টর বলেন, শুধুমাত্র ব্যাংকিং সেক্টর না, কোনো ক্ষেত্রেই কিন্তু আইনের অভাব নেই, আইন আছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ, অ্যাপ্লিকেশন। যতটুকু আছে এতটুকু যদি অ্যাপ্লাই হতো তাহলে আজকে আমরা এত বড় ক্ষতির সম্মুখীন হতাম না। সেন্ট্রাল ব্যাংক আমরা কিভাবে নিশ্চিত করব? এখন সেটাই হচ্ছে ব্যাপার। এইটা এক্স্যাক্টলি এইখানে লাগবে হচ্ছে স্ট্রং পলিটিক্যাল উইল। আপনি যতই ইন্ডিপেন্ডেন্স দেন, যদি সরকারের সেই সদিচ্ছা না থাকে তাহলে সেন্ট্রাল ব্যাংক তার ইন্ডিপেন্ডেন্স কাজে লাগাতে দিন শেষে কি রাজনীতি নির্ধারণ করবে ভবিষ্যৎ? মানে এখন যাই আপনি, মানে আমরা তো শুধু এইটা তো ওয়ান সেক্টর যেটা সংস্কার, এবং কিন্তু রাজনীতি কি এটা করবে নির্ধারণ? কারণ রাজনীতিবিদদের জনগণের কাছে যেতে হবে, একটার সাথে আরেকটা এত ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রি যারা, আমরা যদি ডেভেলপড কান্ট্রি হতাম, ধরেন আমেরিকায় কিছুদিন ধরে ট্রাম্প বারবার বলতেছেন ইন্টারেস্ট রেট কমাও, কিন্তু ওদের ফেডারেল রিজার্ভের গভর্নররা বলছেন নো, কমাবো না। তারা মনে করছেন দিস ইজ নট দ্য রাইট টাইম টু রিডিউস দ্য ইনফ্লেশন রেট, যেহেতু ইন্টারেস্ট রেট, যেহেতু ইনফ্লেশন হাই। তারা প্রেসিডেন্টের অর্ডারকে ওভারটার্ম করতে পারছেন, ডিক্লাইন করতে পারছেন। বাংলাদেশে কি আমরা পারবো না? তার মানে কি পলিটিক্যাল ওই সদিচ্ছাটা লাগবে যে হ্যাঁ আমি সেন্ট্রাল ব্যাংকে কাজ করতে দিব সেন্ট্রাল ব্যাংকের মতো। তাহলে তো দিন শেষে আমাদের ওই জায়গাতেই যেতে হচ্ছে, যদি রাজনীতিবিদদের, তারাই যেহেতু
দিন শেষে যে পলিটিক্যাল উইলের কথা বলি, Will. তাদের ইচ্ছা একটা বড় জায়গা, এবং তাদের যদি জনগণের কাছে ফেরত যেতে হতো তাহলে হয়তো মানে এই পরিস্থিতি হইতো না, তাই তো? অবশ্যই, মানে এই অবশ্যই। কনফিডেন্স থাকতো না জনগণের তাদের প্রতি, কারণ আমার টাকা সুশাসন, হয়ে গেছে। জবাবদিহিতা, এবং ওই যে জনগণের এবং কাছে গণতন্ত্র, জবাবদিহিতা। সুশাসন এবং জবাবদিহিতা। ভোটের অধিকার Ultimate, না, ভোটের ধরেন- অধিকার যদি থাকে তাহলে জনগণ মানে সুযোগ তো একবার পাবে 5 বছর পরে। ইন্ডিপেন্ডেন্স মানে কি? ধরেন এখন সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স যে ফর্মই হোক, ইন্ডিপেন্ডেন্স হয়তো হলে ভালো, সেটা অন্য কথা। কিন্তু ইন্ডিপেন্ডেন্সের সাথে যেটা জরুরি সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার জায়গাটা তো আমার লাগবে। তো জবাবদিহিতার জায়গা যদি আমি সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা দিলাম, কিন্তু জবাবদিহিতা নিশ্চিত করা গেল না, ট্রান্সপারেন্সি লাগবে, Transparency ফেয়ারনেস লাগবে, তাহলে কিন্তু pillars। আমার ওই স্বাধীনতা কিন্তু বুমেরাং হতে পারে। তো ওই জন্য ওই জায়গাটা এবং ওইটা প্রপারলি নিশ্চিত করতে পারলি যে স্বাধীনতা এবং জবাবদিহিতা, তাহলেই আমরা প্রপার একটা ব্যাংকিং সেক্টর পাবো। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা আলোচনা করছিলাম ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে। আমরা নিঃসন্দেহে কিছু ইতিবাচক পদক্ষেপ দেখেছি, সেই জায়গায় অগ্রগতি হয়েছে। এখনো সংখ্যা পুরোপুরি গেছে তা হয়তো জানি না, আমরা অস্পষ্টতা হয়তো এখনো আমাদের যারা আমানতকারী আছেন তাদের পক্ষ থেকে হয়েছে, কিন্তু নিঃসন্দেহে যেটা বলা হচ্ছে সেটা হলো যে আমানতকারীদের অর্থ যেটা আছে সেটাকে একটা সুরক্ষা দিতে হবে, এবং সরকার এটার দায়িত্ব নিতে যাচ্ছেন। 5টি ব্যাংককে অন্তত একীভূত করা হচ্ছে, সরকারি মালিকানার ভিতরে আনা হচ্ছে, যেন এর একটা ভালো সুফল যারা আমানতকারী আছেন, ব্যবসায়ী যারা গ্রাহকরা আছেন তারা এটা পান এবং এটার প্রতি একটা কনফিডেন্স আসে। আমরা নিঃসন্দেহে সেই জায়গাটাতে আরও সামনের দিনে পদক্ষেপ দেখব, আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করব। কিন্তু আমার আলোচক যারা আছেন সেই দুজন আলোচকই একমত হয়েছেন যে দিন শেষে এটার একটা বড় রাজনৈতিক সদিচ্ছার বিষয়। আমরা যদি সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে চাই, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে তা পুরো রাজনৈতিক যেই আমাদের কাঠামো আছে সেটার যদি একটা একভাবে গণতান্ত্রিক জবাবদিহিতা, স্বচ্ছতা আমরা আনতে পারি, তাহলেই শুধুমাত্র আমরা যে আইনই করি না কেন, যে ধরনের স্বাধীনতাই তৈরি করি না কেন, সেটার মাধ্যমে আমরা এই সুফলটা পাবো। দর্শক, আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আপনারা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আপনারা দেখেন, সেই আলোচনা অব্যাহত থাকবে। আমরা আবার ফিরে আসবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।